প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। নবম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি খন্দকার দিদার হোসেন, বাংলা প্রভাষক, চান্দবাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। আজকে আমরা মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতার কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং একজন দেশপ্রেমিকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এবারে আমরা আজকের ক্লাসে তোমাদের শিক্ষণফল জানিয়ে দিচ্ছি। এটা শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শিক্ষণফল তোমরা জেনে নাও। কবি পরিচিতি বলতে পারবে, পাঠ পরিচিতি অংশের বর্ণনা করতে পারবে, একজন দেশপ্রেমিকের বৈশিষ্ট্য জানতে পারবে। এটা শিক্ষার্থীরা, শিক্ষণফল আমি আবার জানিয়ে দিচ্ছি। কবি পরিচিতি বলতে পারবে, পাঠ পরিচিতি অংশের বর্ণনা করতে পারবে, একজন দেশপ্রেমিকের বৈশিষ্ট্য জানতে পারবে। এবারে আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। এবারে কবি পরিচিতি। ছবিতে যে লোকটিকে দেখা যাচ্ছে, ইনি কে তাকে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, ইনি কে? ইনি হলেন কপোতাক্ষ নদ কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা জানলাম মাইকেল মধুসূদন দত্তের জন্ম তারিখ 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যু 29শে জুন 1873 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1842 খ্রিস্টাব্দে। তাহলে তিনি জন্মগ্রহণ করেন 24শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, আর মৃত্যুবরণ করেন 29শে জুন 1873 খ্রিস্টাব্দে। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1842 খ্রিস্টাব্দে। পিতা মহামতি রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। তাহলে মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত আর মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তক। অমর কীর্তি, মেঘনাদ বধ কাব্য। তাহলে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত, আর মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এটি মহাকাব্য। শিক্ষা জীবন। কলকাতার লালবাজার গ্রামার স্কুল প্রথমে তিনি পড়াশোনা করেন, গ্রামের স্কুলে। হিন্দু এবং এরপর বিশপস কলেজ এবং ব্যারিস্টারি পড়তে তিনি বিলেতে গিয়েছিলেন। তাহলে প্রথমত তিনি লালবাজার গ্রামার স্কুলে পড়েন, এরপর হিন্দু কলেজ থেকে খ্রিস্ট ধর্ম অবলম্বনের পর তিনি বিশপস কলেজে ভর্তি হন এবং ব্যারিস্টারি পড়তে বিলেতে যান। পেশা। প্রথমে আইন পেশায় জড়িত এবং পরবর্তীতে লেখালেখি করে জীবিকা নির্বাহ। মাইকেল মধুসূদন দত্তের পেশা ছিল আইন পেশায়, তিনি জড়িত ছিলেন প্রথমে, এবং পরবর্তী সময়ে তিনি লেখালেখি করে জীবিকা নির্বাহ করেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, বজ্রাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আমি আবার বলছি,
তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, বজ্রাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাগুলি। তার বিখ্যাত কবিতা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এটি মহাকাব্য, এটা আমরা আগেই জেনেছি। নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, এই তিনটি হচ্ছে তার উল্লেখযোগ্য নাটক। একটি হচ্ছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা এবং পদ্মাবতী। প্রহসন একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে গো, এই দুইটি প্রহসন লিখেছেন। একটি হচ্ছে একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে গো। ভাষা দক্ষতা মাইকেল মধুসূদন দত্ত 13-14টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। তন্মধ্যে বাংলা, ইংরেজি, গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, হিব্রু, ফার্সি, জার্মান, ইতালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে বাংলা, ইংরেজি, গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, হিব্রু, ফার্সি, জার্মান, ইতালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি উল্লেখযোগ্য। এই সকল ভাষায় তিনি কি করেছিলেন? দক্ষতা অর্জন করেছিলেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কবি পরিচিতি অংশে আমরা মাইকেল মধুসূদন দত্তের জন্ম, মৃত্যু, তার পিতামাতার নাম, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এবং বাংলা কাব্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, এই বিষয়ে প্রথমত আমরা জেনেছি এবং পরবর্তী শিক্ষা জীবন, পেশা, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, নাটক এবং ভাষা দক্ষতা ও প্রহসন নিয়ে আমরা আলোচনা করলাম। এই অংশে, কবি পরিচিতি অংশে, আমরা আলোচনার সূত্রপাতে যা বলছিলাম সেটি হচ্ছে যে ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত রচিতই হচ্ছে, কবিতায় হচ্ছে কপোতাক্ষন কবিতা। এই কবিতা আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা কবি পরিচিতি আলোচনা করলাম। কবি পরিচিতি অংশে জন্ম, মৃত্যু, পিতামাতার নাম, তার উল্লেখযোগ্য বিখ্যাত কাব্য এবং বাংলা সাহিত্যে ছন্দের প্রবর্তক হিসেবে যে ছন্দের প্রবর্তক তিনি, তা আমরা আলোচনা করলাম। পরবর্তী অংশে আমরা শিক্ষা জীবন, পেশা, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, নাটক, প্রহসন এবং ভাষা দক্ষতা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, শিখতে পেরেছ। পরবর্তীতে আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। এবারে পাঠ পরিচিতি, প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতির মধ্যে কবিতার যে মৌলিক বিষয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। পাঠ পরিচিতি অংশে কপোতাক্ষন কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাগুলি থেকে গৃহীত হয়েছে। কপোতাক্ষন কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাগুলি থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কি? অত্যুজ্জ্বল দেশপ্রেম, মানে কপোতাক্ষ নদের আড়ালে রয়েছে তার দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। কবি যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কবি জন্মগ্রহণ করেন কোথায়? যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে যশোর জেলা সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে। মধুসূদন শৈশব এবং কৈশোরের যে সময়, সেই সময় কোথায় কেটেছে? এই কপোতাক্ষ নদীর তীরেই কেটেছে, প্রাকৃতিক পরিবেশে কেটেছে। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। তিনি যখন প্রবাস জীবনে প্রবেশ করেছিলেন, ফ্রান্সে যখন অবস্থান করেছেন, তখন তিনি জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি যে একটা মায়া, একটা মমতা, একটা টান, সেটি তিনি বুঝতে পারেন এবং তার জন্য তার কাতরতা জেগেছে। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান।
প্রবাস জীবনে থেকেও তিনি দেখিয়েছেন যে প্রবাসে থেকেও দেশের প্রতি মমতা দেখানো যায়, দেশকে ভালোবাসা যায়, দেশের প্রতি যে অনুভূতি সেই অনুভূতিটাকে কি কি করা যায়, জানানো যায়। এই এই এর দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতা। কারণ তিনি প্রবাস জীবনে থেকেও থেকেও তিনি দেশের প্রতি তার যে মায়া, যে অনুভূতি, সেই অনুভূতি তিনি প্রকাশ করেছেন তার কবিতায়। এটা হচ্ছে খাঁটি দেশপ্রেমের পরিচয়। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। প্রবাস জীবনে থেকেও থেকেছেন প্রবাসে, কিন্তু ধ্বনি শুনেছেন কোথাকার, মাতৃভূমির সেই যশোরের সাগরদাঁড়ি গ্রামের যে কপোতাক্ষ নদ, সেই নদের কলকল ধ্বনি, পানির যে ধ্বনি, সেই ধ্বনি যেন তার কানের মধ্যে শুনতে পেয়েছেন তিনি। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, অনেক দেশে অনেক নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে। মা যেমন করে তার সন্তানকে স্নেহের ডোরে বাঁধে, ঠিক কপোতাক্ষ নদও যেন মাইকেল মধুসূদনকে সেইরূপ স্নেহের ডোরে বেঁধেছে। কিছু দিয়ে তিনি তাকে বলতে পারেন না, একজন সন্তান যেমন তার মাকে কখনো বলতে পারে না, অনুরূপ মাইকেল মধুসূদন দত্ত তাকে মায়ের স্নেহের ডোরে যেভাবে বেঁধেছে কপোতাক্ষ নদ, এই জন্য তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, এই জন্য কবির মনে দ্বিধা, সন্দেহ, সংকোচ জাগে। আর কি তিনি এই নদের দেখা পাবেন? তিনি কি এই নদের দেখা আর পাবেন? তিনি কি আর দেশে আসতে পারবেন? কপোতাক্ষ নদের সাথে তার কি আর দেখা হবে না? অর্থাৎ দেশের সঙ্গে, দেশের মাটির সঙ্গে, মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে তার কি আর দেখা হবে না? এই যে দ্বিধা, এই সন্দেহ, সংকোচ, এটি তিনি প্রকাশ করেছেন তার কবিতায়। এটি দেশকে ভালোবাসা একজন খাঁটি দেশপ্রেমিকের বৈশিষ্ট্য। কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি। কপোতাক্ষ কাছে নদীর কাছে তিনি কি করেছেন? তিনি মিনতি করেছেন, মিনতি করেছেন। বন্ধুভাবে তিনি তাকে যেভাবে স্নেহাদরে স্মরণ করেন, কপোতাক্ষ নদও যেন একইভাবে তাকে সস্নেহে স্মরণ করে। তিনি আবেদন করেছেন, নিবেদন করেছেন কপোতাক্ষ নদের কাছে, যে কপোতাক্ষ নদকে তিনি যেভাবে স্নেহডোরে বেঁধেছেন, স্মরণ করেছেন, ঠিক কপোতাক্ষ নদ যেন তাকে এভাবে স্নেহ করে, সস্নেহে যেন স্মরণে রাখে, স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা প্রবাসীদের নিকট ব্যক্ত করে, বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। অর্থাৎ কপোতাক্ষ নদ যেন তাকে ভুলে না যায়। এবং কপোতাক্ষ নদের কাছে তিনি আরেকটি নিবেদন করেছেন, সেই নিবেদনটা হচ্ছে স্বদেশের মাটি, স্বদেশের মানুষ, স্বদেশের প্রকৃতি, এই বঙ্গবাসীর নিকট কপোতাক্ষ নদ যেন তার এই অনুভূতির কথা, তার এই হৃদয়ের রক্তক্ষরণের কথা, তার এই দেশকে ভালোবাসার কথা যেন তিনি কি করেন, বঙ্গবাসীদেরকে জানিয়ে দেন। এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটির পাঠ পরিচিতির উল্লেখযোগ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ মাইকেল মধুসূদন দত্তের এই কপোতাক্ষ নদের কবিতার যে পাঠ পরিচিতি অংশে, সেই অংশের মূল বিষয়কে তুমি কিছু বর্ণনা করতে পারবে, আলোচনা করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এরপর আমরা দেশপ্রেমিকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেশপ্রেমিকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, কিভাবে বুঝবো এই লোকটি দেশপ্রেমিক, এই একজন দেশপ্রেমিককে আমরা কিভাবে চিহ্নিত করব। একজন দেশপ্রেমিকের কিছু বৈশিষ্ট্য নিম্নে সন্নিবেশিত হলো। একজন দেশপ্রেমিকের কিছু বৈশিষ্ট্য নিম্নে সন্নিবেশিত হলো, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে লোকটি দেশপ্রেমিক। এবং এই লোকটি দেশপ্রেমিক কিনা এই কয়টি বৈশিষ্ট্য, বেশ কিছু এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমরা দেশপ্রেমিক বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা দেখে নাও। একজন দেশপ্রেমিক সর্বস্তরে সর্বাগ্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেয়। সর্বস্তরে সর্বাগ্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেয়। যে সর্বস্তরে সর্বাগ্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেয় তাকে আমরা দেশপ্রেমিক বলতে পারি। দেশের মাটি, মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে। তাহলে দেশের মাটি,
মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে। একজন একজন দেশপ্রেমিক দেশের মাটি, মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে, কাজে এটি দেশপ্রেমিকের একটি বৈশিষ্ট্য। ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ ও সমষ্টির স্বার্থকে বড় করে দেখে। একজন দেশপ্রেমিক কি করে? ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ ও সমষ্টির স্বার্থকে বড় করে দেখে। দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় না। একজন দেশপ্রেমিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনি দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হলে তাকে আমরা দেশপ্রেমিকের বৈশিষ্ট্য আছে বা একজন দেশপ্রেমিক বলে মনে করতে পারি। ভাষা ও স্বাধীনতা সংগ্রামে সর্বস্ব হারানো আত্মত্যাগকারী নারী ও পুরুষের প্রতি শ্রদ্ধা পোষণ করে। স্বাধীনতা সংগ্রাম এবং ভাষা আন্দোলনে এই ভাষা প্রতিষ্ঠার জন্য যারা সর্বস্ব হারিয়েছে এবং জীবন দিয়েছেন, যে সব নারী পুরুষ, সর্বস্তরের নারী পুরুষ এর প্রতি শ্রদ্ধা পোষণ করে কে? একজন দেশপ্রেমিক। এটাই হচ্ছে একজন দেশপ্রেমিকের বৈশিষ্ট্য। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখে। একজন দেশপ্রেমিক দেশের আভ্যন্তরিক শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয় সেই জন্য পরস্পরে বিভিন্ন ধর্মের সঙ্গে সঙ্গতি রেখে সহমর্মিত বজায় রেখে তিনি তার কার্য সম্পাদন করেন। এইরকম মনোভাব যারা আছে তাকে তার মধ্যে তিনি দেশপ্রেমিক। এটিও দেশপ্রেমিকের একটি বৈশিষ্ট্য বলা যেতে পারে, দেশপ্রেমিকের একটি বৈশিষ্ট্য। সততা ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। একজন দেশপ্রেমিক সবসময় সৎ হবে আর স্বাধীনতার চেতনাকে তিনি ধারণ করবে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। স্বাধীনতার চেতনাকে ধারণ করে, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সততা ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয় না কে? একজন দেশপ্রেমিক। এটা হচ্ছে একজন দেশপ্রেমিকের বৈশিষ্ট্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কর্তব্য মনে করে। একজন দেশপ্রেমিক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা তার কর্তব্য মনে করে। তাকে বলে দিতে হয় না যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এই জিনিসটা যেটা তাকে বলে দিতে হয় না, সে নিজে নিজে সেটা উপলব্ধি করতে পারে, এটা সে কর্তব্য মনে করে। মাতৃভাষাকে শ্রদ্ধা করে। একজন দেশপ্রেমিক সবসময় তার মাতৃভাষাকে গভীরভাবে শ্রদ্ধা করে। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এক সময় মাতৃভাষাকে উপেক্ষা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার সেই ভুল ভেঙে যাওয়ার পর তিনি কিন্তু পুনরায় মাতৃভাষাতেই ফিরে এসেছিলেন এবং এটাই তার জ্বলন্ত দৃষ্টান্ত। এই জন্য মাতৃভাষাকে শ্রদ্ধা করা দেশপ্রেমিকের বৈশিষ্ট্য। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রীতির যে একটা মনোভাব সেটা এই কবিতার মধ্যে কিন্তু ফুটে উঠেছে। তিনি দেশকে ভালোবেসেছেন এবং মাতৃভাষাকেই তিনি সর্বোচ্চ, পরবর্তীতে মাতৃভাষাকে তিনি সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। এটা দেশপ্রেমিকের একটা বৈশিষ্ট্য, একজন দেশপ্রেমিকের মধ্যে এটা থাকা উচিত। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে না। একজন দেশপ্রেমিক যিনি, তিনি কখনোই কি করেন না? রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেন না। রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ ব্যক্তিগতভাবে একজন যিনি দেশপ্রেমিক, একজন ব্যক্তি যিনি দেশপ্রেমিক, তিনি কখনো রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেন না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেশপ্রেমিকের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম। সর্বস্তরে সর্বাগ্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেয়, দেশের মাটি, মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে, ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ ও সমষ্টির স্বার্থকে বড় করে দেখে, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় না, ভাষা ও স্বাধীনতা সংগ্রামে সর্বস্ব হারানো আত্মত্যাগকারী নারী ও পুরুষের প্রতি শ্রদ্ধা পোষণ করে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখে, সততা ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কর্তব্য মনে করে, মাতৃভাষাকে শ্রদ্ধা করে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেশপ্রেমিকের বৈশিষ্ট্য নিয়ে, একজন দেশপ্রেমিকের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এই বৈশিষ্ট্যগুলো যদি কারো মধ্যে পরিলক্ষিত হয় তাহলে তিনি একজন দেশপ্রেমিক, এই তাকে একজন দেশপ্রেমিক বলা যায়। এই দেশপ্রেমিকের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে পাঠ পর্যালোচনা, অর্থাৎ আমরা যে এতক্ষণ কবি পরিচিতি,
তারপর পাঠ পরিচিতি, তারপর হচ্ছে দেশপ্রেমিকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তাহলে এই আলোচনা থেকে আমরা কি জানলাম, এই আলোচনা থেকে আমরা কি জানলাম এই বিষয়ে আমরা একটু পাঠ পর্যালোচনা করব। কবি পরিচিতি বলতে পারলাম, অর্থাৎ কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, তার শিক্ষা জীবন, কর্মজীবন, তারপর তার অবদান, সাহিত্যে তার অবদান, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, তার পিতামাতা, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা অবহিত হলাম। কবি পরিচিতি আমরা বলতে পারলাম। এরপর পাঠ পরিচিত অংশের বর্ণনা করতে পারলাম। পাঠ পরিচিত অংশের বর্ণনায় কবি মাইকেল মধুসূদন দত্ত তার কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষ নদের কাছে যে মিনতি করেছেন, সেই মিনতি কিন্তু আমরা বর্ণনা করতে পেরেছি। যে কপোতাক্ষ নদ কে কবি যেরকম স্নেহ ডোরে বেঁধে রেখেছেন তার অন্তরে, ঠিক কপোতাক্ষ নদও যেন কবিকে এভাবে মনে রাখে। এবং কবির যে অনুভূতি, দেশের প্রতি, দেশের মানুষের, প্রকৃতির প্রতি যে অনুভূতি, সেই অনুভূতির কথাটি যেন বাংলাদেশের মানুষকে কি করে দেওয়া হয়, পৌঁছে দেওয়া হয়, বঙ্গবাসীদের কাছে যেন তার মেসেজটা পৌঁছে দেওয়া হয়। তাহলে আমরা তার পাঠ পরিচিত অংশে কিন্তু বর্ণনা করতে পেরেছি যে এটা কোন কাব্য গ্রন্থের অন্তর্গত, তারপর এই এর বিষয়বস্তুটা কি, সে সম্পর্কে আমরা এখন বর্ণনা করলাম। একজন দেশপ্রেমিকের বৈশিষ্ট্য জানতে পারলাম। একজন দেশপ্রেমিক মানে কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে একজন দেশপ্রেমিক বলা যায়, একজন মানুষের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে দেশপ্রেমিক বলা যায়, সে সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবারে মূল্যায়ন। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেই আলোচনা কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং একজন দেশপ্রেমিকের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। এই এতক্ষণ যে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, এর উপর এখন আমরা একটু মূল্যায়ন করব। এক কথায় এক বাক্যে বলা, এই নিয়ে আমরা মূল্যায়ন করব। এক কথায় এক বাক্যে বলা, উত্তর বলা। এক, মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? 1800, ঠিক 1842 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ঠিক বলেছ। কপোতাক্ষ নদের কাছে কবি কি মিনতি করেছেন? কি মিনতি করেছেন আমরা আলোচনা করেছি। কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন তিনি? হ্যাঁ, ঠিক আছে, তিনি মিনতি করেছেন যে কপোতাক্ষ নদকে তিনি যেভাবে মনে রেখেছেন, কপোতাক্ষ নদ যেন তাকে মনে রাখে এবং তার দেশকে ভালোবাসার যে অনুভূতি, দেশের প্রতি যে টান, সেটাও যেন তিনি বঙ্গবাসীদের কাছে পৌঁছিয়ে দেন, এই কথাটা। হ্যাঁ, ঠিক আছে, এই মিনতি করেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। একজন দেশপ্রেমিকের দুটি বৈশিষ্ট্য বলো। একজন দেশপ্রেমিকের দুটি বৈশিষ্ট্য বলো। হ্যাঁ, অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি, বেশ কিছু সংখ্যক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে দুটি বৈশিষ্ট্য বলো। হ্যাঁ, পারবে, অবশ্যই পারবে। হ্যাঁ, ঠিক আছে। সর্বস্তরে সর্বাগ্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেয়। একজন দেশপ্রেমিক সর্বস্তরে সর্বাগ্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেয়। আরেকটা হচ্ছে কি, মাতৃভূমিকে ভালোবাসা, অর্থাৎ মাতৃভূমির প্রতি শ্রদ্ধা পোষণ করে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনার পর মূল্যায়ন সমাপ্ত করেছি। আশা করি তোমরা আজকের ক্লাসের যে মর্ম, সেই মর্ম তোমরা উপলব্ধি করতে পেরেছ, বুঝতে পেরেছ, শিখতে পেরেছ। এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।